আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এআর প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে চতুর্থ অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, এবং সেই টপিকটি হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি নিয়ে। ঠিক আছে, সো আমরা শুরু করি। দেখো, আমরা তোমাদের জন্য আজকে আমরা একটি প্রশ্ন নিয়েছি ঢাকা বোর্ড 2017 সালে আসা একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের টাইপটি অনেক গুরুত্বপূর্ণ একটি টাইপ। তুমি যদি এই একটি টাইপ বুঝতে পারো তাহলে তুমি এরকম যত ম্যাথ আছে তোমাদের চতুর্থ অধ্যায় তুমি সবগুলো ম্যাথই করতে পারবে। মূলত চতুর্থ অধ্যায় তোমাদের 5টা টাইপের ম্যাথ আসে, তো এই যে এটা হচ্ছে প্রথম টাইপ। ঠিক আছে, সো আমরা কথা না বলে চলো শুরু করে যাই। এখানে ঢাকা বোর্ড 17তে তোমার প্রশ্নে কি বলা আছে, একটি চিত্র দিছে। এই যে বি অবস্থানে একটি বস্তু আছে, বস্তুর বল 40 কেজি, এবং বি অবস্থানে এ অবস্থান হচ্ছে আমার ভূমি হতে বি অবস্থানের উচ্চতা হচ্ছে 50 মিটার। আবার এদের মধ্যবর্তী কোন একটা বিন্দু হচ্ছে সি বিন্দু, ভূমি হতে সি বিন্দুর উচ্চতা কত 30 মিটার। তাহলে এখানে আমি একটু কাজ করি। দেখো, আমার এ থেকে বি এই সম্পূর্ণ উচ্চতা কত মিটার, 50 মিটার। এর মধ্যে সি হচ্ছে 30 মিটার। তাহলে বি থেকে সি মানটা আমি কেমনে বের করবো? সম্পূর্ণ অংশ থেকে আমি এতটুকু অংশ বাদ দিলে, মানে এসি অংশ বাদ দিলে বি সি মান পাবো না। আমি যদি এ বি হতে এসি বাদ দিই তাহলে আমি কি পাবো, বি সি। তাহলে এ বির মান কত, 50, এসি মান 30, 50 হতে 30 মাইনাস করলে আমি কি পাবো, বি সি পাবো। তাহলে এক্ষেত্রে আমি লিখতে পারি যে বি সি মান হবে 50 মাইনাস 30। তাহলে আমি লিখতে পারি এখানে 20 মিটার লিখতে হবে। কত মিটার লিখতে হবে, 20 মিটার লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রথম প্রশ্নে বা গ নাম্বারে তারা কি বলছে দেখো, সমাধানে আমি লিখলাম সমাধান। গ নাম্বার প্রশ্নে তারা বলছে বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। আচ্ছা, এখানে যে বস্তুটি আছে বিন্দুতে বস্তুটা কি স্থির আছে, বস্তুটা কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। তাহলে আমি লিখতে পারি বি বিন্দুতে বস্তুটা যেহেতু স্থির অবস্থায় আছে, আর আমরা জানি স্থির অবস্থায় আদিবেগ 0 হয়। স্থির অবস্থায় আদিবেগ কত হয়, 0 হয়। তাহলে আদিবেগ আদি বেগ ইকুয়াল টু কত, 0 এমএস ইনভার্স 1। স্থির অবস্থায় কোন বস্তুর আদিবেগ কত, 0। তারপরে এখানে উচ্চতা কত দিছি, উচ্চতা এস ইকুয়াল টু 50 মিটার। উচ্চতা কত মিটার, 50 মিটার। তারপরে আছে অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, জি ইকুয়াল টু 9.8 এমএস ইনভার্স 2। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 এমএস ইনভার্স 2। তারপরে আমাকে বের করতে বলতে কি, শেষ বেগ। ভূমিতে কত বেগে আঘাত করবে, মানে কি আমার শেষ বেগ বের করতে, শেষ বেগ ভি সমান 1। তাহলে এখন আমরা সূত্র জানি, লিখবা আমরা জানি সূত্রটা কি, ভি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2জি এস। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কিউ কত, 0, আদিবেগ যেহেতু 0, তাহলে এখানে 0 বসানোর কোনো মানে নাই। আমি লিখলাম 2জি এস, বা ভি স্কয়ার ইকুয়াল টু 2 জি এর মান 9.8 ইনটু উচ্চতা এস এর মান কত, 50, বা ভি সমান এই যে স্কয়ার ওই পাশে গেলে কি হবে, বা 50 ইনটু 2 করলে 100, এর সাথে গুণ করলে কি 9.8। তাহলে সুতরাং ভি মানটা কত আসে, সেটা আমরা একটু ক্যালকুলেটরে সাহায্য করে যেত। দেখো, আমরা যদি এটাকে ক্যালকুলেটরে সাহায্য করি তাহলে আমি 31.3 দেখে রাখো কি এমএস ইনভার্স 1, দেখে রাখো কি এমএস ইনভার্স 1। তাহলে আমরা বলতে পারি এই ভি বস্তুকে যদি তুমি পৃষ্ঠে পড়তে দাও, তাহলে ভি বস্তুটি ভূমিতে 31.3 এমএস ইনভার্স 1 বেগে আঘাত করবে। ঠিক আছে, সো এটাই ছিল তোমাদের বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে। এর সমাধান খুব সহজ, একদম ইজি। জাস্ট এখান থেকে ব্যাক ডাইরেক্ট করছে। যেহেতু স্থির অবস্থান, বিটা কি আমার স্থির অবস্থানে আদিবেগ 0, স্থির অবস্থানে কি 0, আদিবেগ হচ্ছে 0।
যেহেতু গৃহস্থ স্থির অবস্থান তাই আদিবেগ শূন্য, উচ্চতা কত 50 মিটার ও বিভব ত্বরণ যে 9.8 ns ইনভার্স 2 হচ্ছে শেষ বেগ, মানে ভূমিতে কত বেগে আঘাত করবে আমরা এখানে স্কয়ার 0 b স্কয়ার প্লাস 2g এখানে u এর মান কত 0, যেহেতু u এর মান 0 এর স্কয়ার দিলে 0 এর বলে জন্য আমি বসাই না ডাইরেক্ট 2g লিখলাম। 2g মান 9.8 এর সমান 50 75 এর 9.8 এর উপর বর্গমূল করলে আসে 31.3 ns ইনভার্স 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা ঘ নাম্বার ম্যাথটি নিয়ে আলোচনা করব। তো ঘ নাম্বার হচ্ছে বি বিন্দু হতে বস্তুটিকে পড়তে দিলে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা। এই বি বিন্দু থেকে বস্তুটিকে যদি আমি ভূপৃষ্ঠে পড়তে দেই তাহলে শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা। এখন শক্তি সংরক্ষণশীলতার নীতি মানে তোমাকে আগে এটা বুঝতে হবে। শক্তি সংরক্ষণশীলতার নীতি বলতে তুমি কি বুঝো? এই যে বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দু, এখানে কয়টা বিন্দু আছে? 3টা বিন্দু আছে। বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর মোট শক্তি, এই 3টা বিন্দুর মোট শক্তি যদি সমান হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। কি? বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর মোট শক্তি, অথবা বি বিন্দুর যান্ত্রিক শক্তি, সি বিন্দুর যান্ত্রিক শক্তি, এ বিন্দুর যান্ত্রিক শক্তি যদি সমান হয় তবে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। এখন যান্ত্রিক শক্তি বা মোট শক্তিটা মূলত কি? যান্ত্রিক শক্তি বা মোট শক্তি হলো এই বি বিন্দুর গতি শক্তি এবং বিভব শক্তি যোগফল, সি বিন্দুর গতি শক্তি বিভব শক্তির যোগফল, এ বিন্দুর গতি শক্তি এবং কি বিভব শক্তির যোগফল হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে এরকম ভাবে আমরা বি বিন্দু, সি বিন্দু এবং এ বিন্দুর মোট শক্তিগুলা বের করে তারপরে দেখি কি আসে। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে আমরা এ বিন্দুর ক্ষেত্রে বের করব, সরি বি বিন্দুর ক্ষেত্রে বের করব। কোন বিন্দুর ক্ষেত্রে বের করব? বি বিন্দুর ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি যে হ বি বিন্দুতে কি লিখতে পারি? বি বিন্দুতে। আচ্ছা, বি বিন্দু কি আমার সর্বোচ্চ বিন্দু না? বি বিন্দুতে বেগ 0, যেহেতু সর্বোচ্চ বিন্দু আর আমরা জানি সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? 0। সর্বোচ্চ বিন্দুতে বেগ 0 নোট করে নিলাম। সর্বোচ্চ বিন্দুতে বেগ 0, যেহেতু সর্বোচ্চ বিন্দুতে বেগ 0 তাই সর্বোচ্চ বিন্দুতে গতি শক্তি কত আসে? 0 আসে। তাহলে গতি শক্তি E can equal to half mv square। ঠিক আছে, হাফ m এর মান কত এখানে? 40। আচ্ছা, b এর মান হচ্ছে 0, 0 স্কয়ার দিলে কত? 0, তাহলে 0। বেগের সাথে গুণ করলে কত আসে? 0, তাহলে গতি শক্তি 0 এবং বিভব শক্তি বের করব। এই বিন্দুতে বিভব শক্তি EP mg is, এক্ষেত্রে m এর মান কত আছে? 40 কেজি, g এর মান 9.8, উচ্চতা h এর মান কত দেখো। আমরা যখন বিভব শক্তি বের করি তখন উচ্চতা নিতে হবে ভূমি হতে যে বিন্দুর বিভব বের করি। মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ, বিভব শক্তি যখন বের করি তখন উচ্চতা নেবা কি? ভূমি হতে যে বিন্দুর বিভব বের করবো ওই বিন্দুর উচ্চতা, ভূমি হতে যে বিন্দুর বিভব বের করবো ওই বিন্দুর উচ্চতা নেব আমরা বিভব শক্তির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ভূমি এ থেকে বিন্দু কত? 50 মিটার। 50 মিটার আমি যদি গুণ করি তাহলে কত আসে? আমি যদি একটু ক্যালকুলেটর সহায়তা নেই, 19,600 আসে, 19,684। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে আমি মোট শক্তি লিখতে পারি। এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি বলতে পারো মোট শক্তি যদি ই এ হয় তাহলে ই এর সমান কি? ই কে মানে গতি শক্তি প্লাস বিভব শক্তি, 0 প্লাস 19,600, দুটা যোগ করলে আসে 19,600 যোগ। তাহলে চলো এ বিন্দুর মোট শক্তি। একইভাবে এবার আমরা সি বিন্দুতে আসি। কোন বিন্দুতে? সি বিন্দুতে। তাহলে আমি লিখতে পারি সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য। সি বিন্দুতে কি আছে? আগে তোমার বেগ বের করবে। বেগ v স্কয়ার = v স্কয়ার প্লাস 2g h। কিউ এর মান 0, তাহলে ডিভাইডেড g এর মান 9.8। এখন বেগের ক্ষেত্রে উচ্চতা কি নেব? বেগের ক্ষেত্রে উচ্চতা নেওয়ার নিয়ম হলো সর্বোচ্চ বিন্দু হতে আমি যে বিন্দুর বেগ বের করব ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। কি বলছি? বেগের ক্ষেত্রে উচ্চতা নেব সর্বোচ্চ বিন্দু হতে যে বিন্দুর বেগ বের করব ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। আর বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নেব ভূমি হতে যে বিন্দুর বিভব বের করব। ঠিক আছে, সর্বনিম্ন বিন্দু বা ভূমি হতে যে বিন্দুর বিভব বের করব ওই বিন্দুর উচ্চতা নেব কোন ক্ষেত্রে? বিভব শক্তির ক্ষেত্রে। আর বেগের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দু হতে যে বিন্দুর বেগ বের করব ওই বিন্দু পর্যন্ত দূরত্ব।
আমি সি বিন্দুর বেগ বের করবো, তাহলে বি বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দু, বি বিন্দু হচ্ছে সি বিন্দু দূরত্ব কত 20, তাহলে এখানে আমি কত বসাবো 20 মিটার। যদি গুণ করি তাহলে কত আসে, কত গুণ করলে আসে 392, কত আসে গুণ করলে 392। বেগের একক ms ইনভার্স 1, কিন্তু এখানে বেগের উপর কি s স্কয়ার, তাহলে এটা হবে m স্কয়ার s ইনভার্স। এটা পাইলাম বেগ। এবার আমরা এখানে গতি শক্তি বের করব। কি বের করব? গতি শক্তি। হবে গতি শক্তি E কে সমান সূত্র কি হাফ mv স্কয়ার, বা হাফ m এর মান কত 40, v স্কয়ার এর মান কত আছে 392। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করে 20 গুণে 40 390, তাহলে 20 এবং 340 গুণ করে কত আসে 7840, 7840 কত আসে 40 জুল আসে। এবার আমরা বিভব শক্তি বের করব। বিভব শক্তি EP সূত্র কি mg is, তাহলে m এর মান 40, g এর মান কত 9.8। উচ্চতা, এখন বিভব এটা উচ্চতা কি নেই, ভূমি হতে যে বিন্দু বিভব করবে, ভূমি হচ্ছে এর বিন্দুতে বিভব বের করব কাছে, তাহলে এ থেকে সি দূরত্ব 30। তাহলে আমি যদি এগুলারে ক্যালকুলেশন করি তাহলে কি সমস্যাটা কত আসে, এগুলা যদি আমি গুণ করি তাহলে আসে 11780 জুল। ঠিক আছে, এবার আমি মোট শক্তি বের করি। মোট শক্তি E কোন বিন্দুর সি বিন্দু, ইসি ইকুয়াল টু গতি শক্তি প্লাস বিভব শক্তি। তাহলে গতি শক্তি কত পাইছে এখানে 7880 প্লাস বিভব শক্তি কত পাইছে 11780। আমরা যদি এই দুটিকে যোগ করি তাহলে কত আসে 19600 আসবে। কত আসবে 19600 যোগ। তাহলে এ বিন্দুর মোট শক্তি এবং সি বিন্দুর মোট শক্তি আমি সমান পাইলাম। এবার আমার আরেকটা জিনিস বাকি আছে, রয়েছে এ বিন্দু। কোন বিন্দু? এ বিন্দু। তাহলে আমি লিখতে পারি এ বিন্দুর জন্য আমি কি লিখতে পারি জানো? আগে ব্যাগ বের করবো। আগে কি বের করবো? ব্যাগ স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 4g is, তাহলে ইউ এর মান কত 0, জি এর মান 9.8, উচ্চতা এস এর মান কত, উচ্চতা এস হচ্ছে 50 মিটার, কত মিটার 50 মিটার। এখন এটা আমরা কিন্তু গণনা একবার বের করছি। ব্যাগের সময় কি নেই, যে বিন্দুর ব্যাগ বের করবো ওই বিন্দু হচ্ছে সর্বোচ্চ বিন্দুর দূরত্ব, তাহলে এ বিন্দুর ব্যাগ বের করতে আছে, এ বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুর দূরত্ব 50। এটাকে আমরা গণনা করে বলছিলাম বস্তু কত বেগে ভূমিতে আঘাত করছিল, কত পাইছিলাম, এটিকে গুণ করলে হবে 980 m স্কয়ার s ইনভার্স 2। মূলত ব্যাগের একক হচ্ছে m s ইনভার্স 1, কিন্তু এখানে ব্যাগের উপরে কি s স্কয়ারের জন্য এখানে স্কয়ার হয়ে গেছে। তাহলে গতি শক্তি E কে সমান সূত্র কি হাফ mv স্কয়ার, বা হাফ m এর মান 40, v স্কয়ার এর মান কত পাইছি 980। তাহলে 2 দ্বারা 40 ভাগ করলে 20 ইনটু 980 গুণ করলে আসবে 19600 জুল। ঠিক আছে, এবার বিভব শক্তি বের করি। বিভব শক্তি EP সমান সূত্র কি mg is, EP সমান সূত্র কি mg is, তাহলে m এর মান কত 40, g এর মান 9.8। এবার একটু লক্ষ্য করো, এই যে এ বিন্দুটি আমার সর্বনিম্ন বিন্দু বা ভূমি না, ভূমিতে তো কোনো উচ্চতা নাই, তাহলে এখানে ছিল বিভব শক্তির মান কত আসবে 0। তাহলে এখান থেকে আমি একটি কথা বলতে পারি, সর্বোচ্চ বিন্দুতে গতি শক্তি 0, সর্বনিম্ন বিন্দুতে বা ভূমিতে বিভব শক্তি কি 0। ঠিক আছে, তাহলে এখানে মোট শক্তি কত আসে, মোট শক্তি E এ সমান কি E এ ইকুয়াল টু E কে প্লাস E P, মানে এখানে গতি শক্তি আমি কত পাইছি, গতি শক্তি পাইলাম 19600 প্লাস বিভব শক্তি পাইলাম কি 0, দুটা যদি একত্রে যোগ করি তাহলে 19600 জুল। তাহলে এইবার একটু লক্ষ্য করো, আমি বি বিন্দুর মোট শক্তি কত পাইছি 19600, বি বিন্দুর মোট শক্তি কত পাইছি 19600। আচ্ছা, এটা এ বিন্দু না, এটা হবে বি বিন্দু, সরি এটা হবে বি বিন্দু, এটা হবে বি বিন্দু, এটা ছিল ওকে। তাহলে দেখো এখানে ই বি বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর মোট শক্তি এবং কি সি বিন্দুর মোট শক্তি, সবগুলোর মোট শক্তি বা যান্ত্রিক শক্তিকে আমি সমান পাইছি না। যেহেতু সবগুলোর যান্ত্রিক শক্তি সমান পাইছি, তাহলে শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, শক্তির সংরক্ষণশীলতার নীতি, সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, শক্তি সংরক্ষণশীলতার নীতি কি করে মেনে চলে।
তাহলে আমরা বলতে পারি যে বিগিন থেকে বস্তুটিকে পড়তে দিলে বস্তুটি কি করে শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তোমরা এই ফর্মুলা ইউজ করে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে নীতির যত প্রশ্ন আছে তোমরা সবগুলো প্রশ্ন প্র্যাকটিস করবো বাসায়, দেখো তুমি এই একটা নিয়ম ফলো করে পারবে। তুমি একটা জিনিস জাস্ট মাথায় রাখবা, সর্বোচ্চ বিন্দুতে ব্যাগ ভি সমান 0, যেহেতু ব্যাগ 0 তাই সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি 0, আবার সর্বনিম্ন বিন্দু বা ভূমিতে তোমার উচ্চতা 0, এই জন্য এখানে বিভব শক্তি কি আসবো 0 আসবো। এবং ব্যাগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা উচ্চতা কি নিব, সর্বোচ্চ বিন্দু হতে যে বিন্দুর ব্যাগ বের করবো ওই বিন্দু পর্যন্ত দূরত্ব। আর বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা কি নিব, ভূমি হতে বা সর্বনিম্ন বিন্দু হতে যে বিন্দুর বিভব বের করবো ওই বিন্দুর উচ্চতা। ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করলে তুমি এই যান্ত্রিক শক্তি নিয়ে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। আশা করি তোমরা খুব সহজে এখন থেকে এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো পড়তে পারবে। আর হ্যাঁ, আরেকটা অনুরোধ তোমাদের কাছে, আমাদের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরো উৎসাহ হবে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।